নমস্কার বন্ধুরা, বাংলার স্বাদে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি বানাবো সম্পূর্ণ নিরামিষভাবে তৈরি ভেজিটেবল চপ। ভেজিটেবল চপ খেতে আমরা কিন্তু ছোট থেকে বড় প্রত্যেকে ভীষণ ভালোবাসি, এবং সেটা যদি হয় ঘরে বানানো চপ তাহলে তো কোনো কথাই নেই। আর এই চপ বানাতে গিয়ে আমি বেশ কয়েকটা টিপস অ্যান্ড ট্রিক্স শেয়ার করেছি, যেটা আপনাদের আশা করি ভালো লাগবে। রেসিপিটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল, এবং ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ারও অনুরোধ রইল। চলুন তবে শুরু করা যাক। প্রথমেই রেসিপির শুরুতে আমি একটা মশলা বানিয়ে নেব। সেজন্য একটা কড়াই গরম করে তার মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণে গোটা ধনে, হাফ চা চামচ পরিমাণে গোটা জিরে, এক চা চামচ গোটা মৌরি, দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা, আর দিয়ে দিচ্ছি 7-8টা মতন গোটা গোলমরিচ। ঝালটা আপনারা যেরকম খাবেন সেরকম আন্দাজে ব্যবহার করবেন। এবারে গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রেখে এই মশলাগুলোকে আমি একটু রোস্ট করে নেব। তবে খুব বেশি এটাকে ভাজবেন না। যখনই দেখবেন যে হালকা একটা কালার ধরে গেছে এবং এখান থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে, সেই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে অফ করে এটাকে নামিয়ে নিতে হবে। কেননা যদি এটাকে বেশি ভাজা হয় তাহলে এটা ঠান্ডা হতে হতে এর কুকিং প্রসেস চালু থাকার কারণে এটা কিন্তু অনেক বেশি রোস্ট হয়ে যাবে, এবং তার ফলে মশলাটা কিন্তু তিতো হয়ে যেতে পারে। এখন মশলাটায় খুব সুন্দর একটা হালকা লালচে রং ধরে গেছে এবং মশলাটা থেকে একটা ভালো গন্ধ বেরোচ্ছে। মশলাটা ভাজা আমার একদম কমপ্লিট হয়ে গেছে। এখন আমি গ্যাসের ফ্লেম অফ করে এটাকে অন্য একটা পাত্রের মধ্যে ঢেলে একটু ঠান্ডা করে গুঁড়িয়ে নেব। তবে গরম অবস্থায় কিন্তু মশলাটাকে কখনোই বাটতে যাবেন না। এবার আমি চপের জন্য পুরটা বানিয়ে নেব। সেজন্য ওই কড়াইতেই আবার দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে সর্ষের তেল। তেলটাকে গরম করে নিয়ে তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/4 চামচ পরিমাণে 5 ফোড়ন, আর দিয়ে দিচ্ছি 2-3টে কাঁচা লঙ্কা কুচি। যেহেতু গুঁড়ো করা মশলার মধ্যে শুকনো লঙ্কা এবং গোটা গোলমরিচ আছে, তাই কাঁচা লঙ্কা ঝালটা কিন্তু আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণে আদা বাটা। আপনারা চাইলে আদা গ্রেট করেও ব্যবহার করতে পারেন। এবারে আদা আর কাঁচা লঙ্কার কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত একটু নেড়েচেড়ে ভেজে নিয়ে এখন আমি তার মধ্যে কড়াইতে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের বিট। বিটটাকে একটু লম্বা লম্বা করে আমি কেটে নিয়েছি, যাতে বিটটা তাড়াতাড়ি নরম হয় এবং বিটের থেকে জল ছেড়ে যায়। তার জন্য সামান্য একটুখানি লবণ দিয়ে এটাকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। বিটটাকে একটু নেড়ে নিয়েছি, দেখুন এখন কিন্তু এখান থেকে একটু জলও ছেড়েছে। এই সময়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো মাঝারি সাইজের গাজর কুচি। গাজরটাকেও লম্বা লম্বা করে কেটে নিয়েছি, আর এর মধ্যেও দিয়ে দিচ্ছি আরও একটু লবণ। এবারে এই লবণটাকে মিশিয়ে বিট আর গাজরটাকে একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। এখন কিন্তু গ্যাসের ফ্লেমটাকে আমি হাইতেই রেখে দিয়েছি। লবণ মিশিয়ে বিট গাজরটাকে নেড়ে নিয়ে এবার তার মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 চামচ পরিমাণে হলুদ গুঁড়ো। এতে কিন্তু হলুদ গুঁড়ো বেশি দেওয়ার প্রয়োজন নেই। এবারে সমস্ত কিছু খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। হলুদটাও এখন এর সাথে মিশে গেছে। এবারে আমি গ্যাসের ফ্লেমটাকে হাই থেকে কমিয়ে লোতে করে দিলাম। এখন এটাকে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি মোটামুটি 5 মিনিটের জন্য, যাতে করে বিট আর গাজরটা একটু নরম হয়ে যায়। ফিরে আসছি 5 মিনিট পর। 5 মিনিট হয়ে গেছে। ঢাকনাটা তুলে এখন চেক করে নেব যে এই বিট গাজর কতটা সেদ্ধ হয়েছে। আরেকবার একটু ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি। যে জলটা লবণ দেওয়ার ফলে বেরিয়েছিল সেই জলটাও কিন্তু এখন প্রায় শুকিয়েই গেছে। গাজরটা খুব ভালো করে সেদ্ধ হয়ে গেলেও বিটটা কিন্তু এখনও সেদ্ধ হয়নি। এই সময় আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে ভাপিয়ে নেওয়া ফুলকপি। আপনারা চাইলে কিন্তু ফুলকপি না দিয়েও করতে পারেন, তবে যেহেতু শীতের সময় তাই শীতের সবজি দিলে এই চপটা খেতে ভালো লাগবে। আর ফুলকপিটাকে আমি সামান্য একটু লবণ দিয়ে ভাপিয়ে নিয়েছি, যাতে করে ফুলকপির ভেতরে কোনো পোকা থাকলে সেটাও বেরিয়ে যায়, এবং ফুলকপি খেলে যে গ্যাস অম্বলের সমস্যা হয় ভাপিয়ে নিলে কিন্তু সেটাও হবে না। এখন ফুলকপিটাকে ভালো করে সেদ্ধ করতে হবে, আর বিট যেটুকু সেদ্ধ করা বাকি আছে সেটাকেও সেদ্ধ করে নিতে হবে। সেই জন্য গ্যাসের ফ্লেম লোতে রেখে আবারও আমি ঢাকা দিচ্ছি মোটামুটি 5-7 মিনিটের জন্য।
মিনিট 5 হয়ে গেছে। এবার আমি আরও একবার ঢাকনাটা খুলে একটু চেক করে নেব। দেখুন জলজলে ভাব কিন্তু এর মধ্যে একেবারেই নেই। সবজি থেকে যে জলটা বেরিয়েছে প্রত্যেকটা সবজি কিন্তু আমি তাতেই সেদ্ধ করে নিচ্ছি। আর এখানে দেখুন গাজরটা আগেই সেদ্ধ হয়ে গেছিলো, এখন বিটটা আর ফুলকপিটাও কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এই সময়ে আমি এর মধ্যে নেড়েচেড়ে নিয়ে দিয়ে দিলাম 3টে মাঝারি সাইজের সেদ্ধ করে নেওয়া আলু। আলুটাকে সেদ্ধ করে খোসা ছাড়িয়ে আমি হাতে করে এভাবে ভেঙে ভেঙে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু আলু গ্রেট করেও বা ম্যাশ করেও এর মধ্যে ব্যবহার করতে পারেন। তবে আলু যদি এভাবে হাতে করে ম্যাশ করে দেওয়া হয় তাহলে আলুর যে টেক্সচারটা বা এই পুরের যে টেক্সচারটা সেটা বজায় থাকে, তাই আমি এভাবে দিয়েছি। আলুটা দেওয়ার পরে আমি যে সেই প্রথমে রোস্টেড মশলাটার পাউডার বানিয়ে রেখেছিলাম সেটা অ্যাড করে দিলাম। এখন গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে এটাকে আর ঢাকা দেব না, এভাবেই খোলা অবস্থাতেই 3 থেকে 4 মিনিট নাড়াচাড়া করতে করতে এটাকে একটু রান্না করে নেব, যাতে করে এর ভেতরে যে হালকা জলজলে ভাবটা আছে সেটাও যেন সম্পূর্ণভাবে টেনে গিয়ে একদম এই পুরটা শুকনো হয়ে আসে। মোটামুটি 3-4 মিনিট পর দেখাচ্ছি, দেখুন আমাদের কিন্তু এই চপের জন্য পুরটা একদম তৈরি হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন যে কড়াই থেকে কিন্তু এই মিশ্রণটা উঠে আসতে চাইছে, তার মানে এর মধ্যে কোনো জলজলে ভাব নেই, এটা কিন্তু একদম শুকিয়ে গেছে। এই পুরটাকে যথাসম্ভব শুকনো করে বানিয়ে নিতে হবে, না হলে কিন্তু এই চপটা বানাতে অসুবিধে হবে। আর আমি যেহেতু মশলাটা যেটা প্রথমে বানিয়েছিলাম তার মধ্যেই ধনে জিরে সমস্ত কিছু দিয়ে দিয়েছি, তাই আলাদা করে এর মধ্যে ধনে বা জিরে গুঁড়ো ব্যবহার করিনি। আর আমি এখানে কিন্তু পেঁয়াজ রসুন দিইনি, সম্পূর্ণ নিরামিষভাবে বানিয়েছি, আপনারা চাইলে কিন্তু দিতে পারেন। এবারে এই পুরের মধ্যে আমি সবশেষে দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণের রোস্টেড পিনাট। আমি শুকনো খোলায় বাদামটাকে ভেজে খোসাটা ছাড়িয়ে নিয়েছিলাম, কেননা চপের পুরের মধ্যে সামান্য একটু বাদাম দিলে সেটা খেতে কিন্তু ভীষণই সুস্বাদু লাগে। চপের পুরটা ভালো করে নেড়েচেড়ে নিলেই আমার একদম তৈরি হয়ে যাবে। আপনারা এই সময়ে আপনাদের টেস্ট অনুযায়ী লবণ আর ঝালটা চেক করে নেবেন। আর আমি এর মধ্যে মিষ্টি দিইনি, কেননা বিটের মধ্যে একটা ন্যাচারাল সুইটনেস থাকে, তবে আপনারা চাইলে দিতে পারেন। এখন বেশ কিছু সময় পরে দেখাচ্ছি, দেখুন পুরটাকে একটা থালায় ঢেলে আমি পুরোপুরি ঠান্ডা করে নিয়েছি। এবার এখান থেকে আমি চপগুলো বানিয়ে নেব। যতটা বড় পরিমাণে আপনারা বানাতে চান সেই আন্দাজে পুরটা নিয়ে নেবেন। আমি মাঝারি সাইজ করে এই চপগুলোকে বানিয়ে নেব। কিছুটা পরিমাণে চপের এই মিশ্রণটা নিয়ে হাতে করে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে একটা সিলিন্ড্রিক্যাল শেপ দিয়ে নিলাম। আপনারা আপনাদের পছন্দ মতন শেপ দিতে পারেন, তবে দোকানে যেহেতু এই চপগুলো এরকম লম্বাটে করে বানানো হয় তাই আমি এভাবে বানিয়ে নিলাম। আর সমস্ত চপগুলো আগে আমি এভাবে বানিয়ে নেব। সমস্ত চপগুলো বানানো হয়ে গেছে, আর এখানে দেখাই আমি কিছু উপকরণ রেডি করে নিয়েছি। এখানে নিয়েছি 2 টেবিল চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার, তাতে সামান্য একটু জল দিয়ে এর একটা ঘোল আমি বানিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ এবং দিয়ে দিচ্ছি ক্রাশ করে নেওয়া গোলমরিচ। এখন লবণ আর গোলমরিচটাকে এই কর্নফ্লাওয়ারের ঘোলের মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। আর এদিকে আমি নিয়ে নিয়েছি ব্রেড ক্রাম্ব। স্যান্ডউইচ বানানোর পরে পাউরুটির যে সাইডগুলো বেঁচে যায় আমি সেখান থেকেই ব্রেড ক্রাম্বটা ঘরে বানিয়ে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু বিস্কুটের গুঁড়ো বা টোস্ট বিস্কুটকে মিক্সিতে গুঁড়িয়েও নিতে পারেন, অথবা যদি কিছুই না থাকে সেক্ষেত্রে কর্নফ্লেক্স বা সুজিও নিতে পারেন। এবারে এখানে আমি নিয়ে নিলাম ডাস্টিংয়ের জন্য সামান্য একটু ময়দা, আমি কিন্তু এর মধ্যে লবণ মেশাইনি। এবারে একটা চপ নিয়ে এই যে শুকনো ময়দা রেখেছি তার মধ্যে ডাস্ট করে নিচ্ছি এক্সেস ময়দাটাকে ঝেড়ে। এখন এটাকে আমি দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ারের যে স্লারিটা বানিয়ে রেখেছিলাম তার মধ্যে। চারিদিক থেকে ঘুরিয়ে ঘুরিয়ে এই কর্নফ্লাওয়ারের ঘোলটাকে চপের গায়ে ভালো করে মাখিয়ে নিয়ে এক্সেস যে অংশটা সেটাকে ঝরিয়ে এখন এটাকে দিয়ে দিচ্ছি ব্রেড ক্রাম্বের মধ্যে। চারিদিক থেকে খুব ভালো করে ব্রেড ক্রাম্ব আমি মাখিয়ে নিলাম। এবারে এক্সেস যে ব্রেড ক্রাম্বটা ছিল সেটাকে ঝরিয়ে আবারও আমি দিয়ে দিলাম কর্নফ্লাওয়ারের স্লারির মধ্যে। আমি এখানে কিন্তু চপগুলোকে ডবল কোট করে নিচ্ছি, তাতে করে এগুলো খুব বেশি মুচমুচে তৈরি হবে। তবে আপনারা যদি কেউ সিঙ্গেল কোট করতে চান সেক্ষেত্রেও করতে পারেন, আর কর্নফ্লাওয়ারের স্লারির বদলে কেউ যদি ডিম ব্যবহার করতে চান সেটাও করতে পারেন। কর্নফ্লাওয়ারের স্লারিটা মাখিয়ে নিয়ে আবারও এটাকে দিয়ে দিচ্ছি ব্রেড ক্রাম্বের ভেতরে এবং তারপরে দু হাতের মধ্যে রেখে ভালোভাবে এটাকে চেপে ফাইনাল শেপ
দিয়ে এটাকে যে এক্সেস ব্রেড ক্রাম্বটা লেগে রয়েছে সেটাকে ঝেড়ে একটা প্লেটের ওপরে রেখে দিচ্ছি। আর এইভাবে বিস্কুটের গুঁড়ো বা ব্রেড ক্রাম্ব মাখিয়ে আপনারা কিন্তু এই চপগুলোকে ফ্রিজারে যে কোনো এয়ারটাইট কন্টেনার অথবা জিপ পাউচ ব্যাগের মধ্যে ভরে 1 মাসের জন্য স্টোর করতে পারেন। তারপর যখনই আপনাদের খেতে ইচ্ছে করবে বা বাড়িতে গেস্ট আসবে, ফ্রিজ থেকে বার করে নিয়ে গরম গরম তেলে ভেজে নিলেই কিন্তু একদম অনুষ্ঠান বাড়ি বা দোকানের মতন ভেজিটেবল চপ ঘরেই বানিয়ে নিতে পারবেন। আর এইভাবেই সমস্ত চপগুলো বানিয়ে নিয়ে এখন আমি এগুলো ভেজে নেওয়ার প্রসেসে চলে যাব। ভেজে নেওয়ার জন্য একটা কড়াইতে বেশ কিছুটা পরিমাণে আমি সাদা তেল মিডিয়াম ফ্লেমে রেখে গরম করে নিয়েছি। এখন একটা একটা করে এই বানিয়ে রাখা চপ নিয়ে এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা কিন্তু বাড়াবেন না, মিডিয়াম ফ্লেমেই এই চপগুলোকে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে। আর যদি বাড়িয়ে দেওয়া হয় তাহলে যেহেতু এর মধ্যে ব্রেড ক্রাম্ব দেওয়া আছে এগুলো কিন্তু চটপট পুড়ে একদম কালো হয়ে যাবে। তাই মিডিয়াম ফ্লেমে মোটামুটি 2 থেকে 3 মিনিট সময় ধরে ভেজে নেবেন। একটা পিঠ ভাজা হয়ে গেলে উল্টে পাল্টে গড়িয়ে গড়িয়ে এটাকে অন্য পিঠ থেকেও ভালোভাবে ভেজে নেব। সমস্ত চপগুলো আমার দেখুন গোল্ডেন ব্রাউন করে ভাজা হয়ে গেছে। এবার এই চপগুলোকে আমি তেল থেকে তুলে একটা টিস্যু পেপারের ওপরে রেখে দিচ্ছি যাতে করে এক্সেস তেলটা সম্পূর্ণভাবে ঝরে যায়। একটা ব্যাচের চপ তুলে নেওয়ার পরে মিডিয়াম ফ্লেমে রেখে সমস্ত চপগুলো একইভাবে ভেজে নিয়ে পরিবেশন করে দেখাচ্ছি। তৈরি হয়ে গেল দোকান বা অনুষ্ঠান বাড়ির মতন ভেজিটেবল চপ। ওপর থেকে একটু বিট লবণ ছড়িয়ে স্যালাডের সাথে আমি পরিবেশন করেছি। রেসিপিটি আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।